বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি আজকের আবারও তোমাদের সম্মুখে এসেছি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে। প্রিয় বন্ধুরা, আলোর প্রতিফলন আলোচনা করতে গিয়ে প্রথমেই আমাদের জানতে হবে যে আলো কি। আলো কি আমরা সাধারণত সবাই জানি যে আলো কি, কিন্তু ডেফিনেটলি বলতে গেলে আমাদের ওরকম সাজিয়ে গুজিয়ে আমরা অনেক সময় বলতে পারি না যে আমরা তো সারাক্ষণ আলোর ভিতরেই থাকি, যখন ঘুমাতে যাই তখন অন্ধকারের ভিতরে থাকি। তাহলে আলোটা কি? আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের দেখতে সহায়তা করে, অথবা আলো এক প্রকার তাড়িৎ-চুম্বক তরঙ্গ বা তড়িৎ শক্তি বলতে পারি এখানে, যা আমাদের দর্শনের অনুভূতি যোগায়। তাহলে অর্থাৎ আমাদের দেখতে সাহায্য করে। কিভাবে দেখতে সাহায্য করে? পূর্বের দিনে অর্থাৎ আগের দিনে বলা হতো যে চোখ কোনো বস্তুকে দেখে। আসলে পরবর্তীতে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পেরেছে যে আসলে চোখের নিজস্ব দেখার কোনো ক্ষমতা নেই। যদি সেইটাই থাকতো তাহলে অন্ধকারে আমরা কোনো বস্তুকে দেখতে পারতাম, কারণ অন্ধকারে আমাদের চোখ তো সচল থাকে কিন্তু আমরা দেখতে পাই না, কারণ অন্ধকারে কোনো বস্তুর উপর আলো পড়ে না এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখের রেটিনায় পৌঁছায় না। তাহলে আমরা বলতে পারি কি যে চোখ নিজে দেখার কোনো ক্ষমতা নেই বা দেখতে পায় না। কোনো বস্তুর উপর যখন আলো আপতিত হয় তখন সেখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখের রেটিনায় পৌঁছে সেখান থেকে মস্তিষ্কে যাওয়ার পর আমরা সেই বস্তুটার অবস্থান এবং আকৃতি সম্পর্কে জানতে পাই। প্রিয় বন্ধুরা, তাহলে কোনো বস্তুর উপর যখন আলোটা আপতিত হলো তাহলে সেখানে গেল কিভাবে? একটা বেগে গেছে, অবশ্যই গেছে। তাহলে আলোর বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অবস্থানে আলোর বেগ বিভিন্ন হতে পারে। তো শূন্য অবস্থানে আলোর বেগ হলো কত? আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা মনে রাখার চেষ্টা করব। বিভিন্ন গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমাদের আলোর বেগটা অনেক সময় লাগবে, বা অনেক সময় আলোর বেগের মান দেওয়া থাকবে বিভিন্ন অবস্থানের জন্য, তখন আমরা তার সহযোগিতায় গাণিতিক সমস্যা সমাধান করব। প্রিয় বন্ধুরা, তাহলে আলো কখনো কখনো কণার ন্যায় আচরণ করে, আবার কখনো কখনো তরঙ্গের ন্যায় আচরণ করে। তো যে কথা আমি প্রথমে বলছিলাম যে এটি তাড়িৎ চুম্বক তরঙ্গের মতো এটি আচরণ করে, অর্থাৎ আলোকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। তো আলো যখন আপতিত হয়, কোন একটা মাধ্যম থেকে আলো যখন আপতিত হলো, তাহলে আপতিত হলে এখানে তিনটে ঘটনা ঘটতে পারে। সেই তিনটে ঘটনা কি? তিনটে ঘটনার যখন একটা মাধ্যম আপতিত হলো তখন কিছু পরিমাণ আলো ফিরে আসতে পারে, অর্থাৎ যে মাধ্যমে গেছে ওখান থেকে আপাতন পৃষ্ঠ থেকে কিছু আলো ফিরে আসতে পারে, আবার কিছু আলো ওই মাধ্যমের পৃষ্ঠ কর্তৃক শোষিত হয়, আবার কিছু আলো দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃজিত হয়। তার মানে তিনটি ঘটনা ঘটতে পারে। আলো প্রতিফলন হতে পারে, আলোর শোষণ হতে পারে, এবং কি হতে পারে? আলো প্রতিসরণ হতে পারে। আমরা এবার একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। বন্ধুরা দেখো, আমি একটা চিত্র আঁকলাম। এখান থেকে আমি এটা একটা তল, বিবেক তল। আমি যদি বলি বিবেক তল, এখান থেকে আমি আলোক রশ্মি আপতিত করলাম। আপতিত করার পর কিছু আলো এখানে কি হবে? কিছু আলো প্রতিফলিত হবে, অর্থাৎ এই একই মাধ্যমে প্রতিফলিত হলো। আর কিছু আলো এখান থেকে শোষিত হলো, কিছু আলো কি হলো? শোষণ ঘটলো। আর এটা কি হলো? প্রতিফলন ঘটলো। আর কিছু আলো প্রতিসরণ বা প্রতিসৃত হলো, প্রতিসৃত।
অর্থাৎ প্রতিসিত রশ্মি। প্রিয় বন্ধুরা, তাহলে আলো যখন কোনো মাধ্যমে আপতিত হয় তখন তিনটা ঘটনা ঘটতে পারে, সেই ঘটনার চিত্র আমরা উপস্থাপন করলাম। এরপরে দেখো আমাদের আরো কিছু জানতে হবে। এই হচ্ছে তোমার বিভেদ তল। বিভেদ তল, তো বিভেদ তলের উপর একটা আলোক রশ্মি আমি আপতিত করলাম। এই রশ্মিটাকে বলে আপতিত রশ্মি। আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আপতিত রশ্মি যখন প্রতিফলিত হয় তখন এগুলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। আর এই মাধ্যমে যদি আমি একটা লম্ব আঁকি তখন সেটাকে বলা হবে অভিলম্ব। এখন তাহলে এই অবিলম্বের সাথে আপতিত রশ্মির একটি কোণ উৎপন্ন হয়েছে, যেটাকে আমরা বলতে পারি আইকোণ অর্থাৎ আপতন কোণ। আপতন কোণ। আবার এই অবিলম্বের সাথে যখন প্রতিফলিত রশ্মি কোণ উৎপন্ন করছে তখন সেটাকে বলতে পারি প্রতিফলিত কোণ। প্রতিফলিত কোণ, এটাকে প্রতিফলিত কোণ বলতে পারি। প্রিয় বন্ধুরা দেখো, যে বিন্দুতে আপতিত হয়েছে এই বিন্দুটাকে আমরা আপতন বিন্দু বলি। এই আপতন বিন্দুতে আপতিত হয়েছে। আর এই যে বিভেদ তল, এটা হলো প্রতিফলন পৃষ্ঠ। এই প্রতিফলন, এটাকে বলা হয় প্রতিফলন পৃষ্ঠ। আমরা আলোর প্রতিফলন ও তার প্রকার নিয়ে যখন আলোচনা করব তখন বাকি চিত্রগুলো আমাদের এসে যাবে। নিশ্চয়ই তোমরা চিত্রটা বুঝতে পেরেছো। গণিত পদার্থবিজ্ঞান বইয়ে যখন তোমরা প্রথম দিকে যখন রিডিং গুলো পড়বে তখন তোমাদের বেসিক এবং তাত্ত্বিক জ্ঞান অবশ্যই তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। আমার এই পড়ার সাথে তোমরা ওই পড়াটা মিলিয়ে নেবে, তাহলে আমি আশা করি তোমাদের পড়াটা পরিপূর্ণতা আসবে। দেখো এরপর আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনটা কি? এতক্ষণ আমাদের আলোচনায় বারবার একটা কথা আসছে যে আলোর প্রতিফলন। তাহলে প্রতিফলনটা কি? আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অর্থাৎ এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে আপতিত হয়, দ্বিতীয় মাধ্যমে না গিয়ে যদি প্রথম মাধ্যমে আবার ফিরে আসে তখন এই ঘটনাকে আলোক প্রতিফলন বলা হয়। অর্থাৎ আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে যখন অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে আপতিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ আপতন বিন্দুতে বাধা পেয়ে যখন ফিরে আসে তখন এই ঘটনাকেই বলা হয় কি? আলোক প্রতিফলন। তো আলোক প্রতিফলন দেখো আমার এগুলো প্রতিফলক পৃষ্ঠ। এটি কি? প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠ। এখানে আমি একটা আলোক রশ্মি আপতিত করলাম। আপতিত করার পর এই দ্বিতীয় মাধ্যমে না গিয়ে, এই যে দ্বিতীয় মাধ্যমে না গিয়ে সে কি করলো? প্রথম মাধ্যমেই আবার ফিরে গেল। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমেই ফিরে আসলো। এই যে ফিরে আসলো এই ঘটনাটা কি বলা হয়? কি? আলোর প্রতিফলন। প্রিয় বন্ধুরা, আলোর প্রতিফলন আবার দুই প্রকার। আলোর প্রতিফলন দুই প্রকার। দেখো আমি একটা সমতল মসৃণ পৃষ্ঠ অঙ্কন করলাম। আর এই মসৃণ পৃষ্ঠে যদি আলোক রশ্মি আমি আপতিত করি, কিভাবে আপতিত করলাম? সমান্তরালে আপতিত করলাম। সমান্তরালে আপতিত করলে তারা আবার প্রতিফলিত হবে সমান্তরাল ভাবে। সমান্তরাল প্রতিফলিত, তাহলে আপতিত রশ্মি, এটা কি? আপতিত রশ্মি। আর এটা কি? প্রতিফলিত রশ্মি। যখন
কোনো মাধ্যমে যখন কোনো প্রতিফলক পৃষ্ঠে একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরালে আপতিত হয়ে আবার সমান্তরালে প্রতিফলিত হয়, তখন তাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন। দেখো তার কি হলো, যে একটা তলে যখন একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরালে আপতিত হয়ে আবার সমান্তরালে প্রতিফলিত হয়, তখন তাকে বলা হয় কি নিয়মিত প্রতিফলন। প্রিয় বন্ধুরা, একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, তোমরা যে রুমে এখন বসা আছো সেই রুমে তোমাদের নিশ্চয়ই বাতি জ্বালানো আছে। দেখো একটা বাতি থেকে কিন্তু একটা রশ্মি আসে না, অসংখ্য রশ্মি আসে। কিন্তু আমরা যখন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করি তখন একটা বা দুইটা বা তিনটা রশ্মির কথা চিন্তা করে আমরা যে কোনো একটা গাণিতিক সমস্যা বা যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করি। কিন্তু এখানে কি একটা রাশি না, এখানে অনেকগুলো রাশি, কিন্তু রাশির সমষ্টি। সেইখান থেকে আমরা মুষ্টিমেয় কয়েকটা রাশি নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি। যেহেতু এই আলোটা সহজ সরল পথে আসতেছে, সোজা পথে আসতেছে, তাহলে আমরা কিছু রশ্মি নিয়ে আমরা এই ব্যাখ্যাটা উপস্থাপন করলাম। এরপরে দেখো, যখন এই মাধ্যম অর্থাৎ এই যে বিভেদ তলটা, যখন এটি তো মসৃণ, যখন আমি অমসৃণ ভাবে আমি উপস্থাপন করব, তখন কি হয় দেখো, আলোক রশ্মি এখানে আপতিত হবে, সমান্তরালে আপতিত হবে, এই সমান্তরালে আপতিত হলো। কিন্তু দেখো যেহেতু আমার এই পৃষ্ঠ মসৃণ না, সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো আমার সমান্তরালে যাবে না, সেক্ষেত্রে আমার প্রতিফলক পৃষ্ঠগুলো কি সমান্তরালে যাবে না। তাই সমান্তরালে যেহেতু যাবে না, তাহলে এখানে ঘটনাটা এইটার মতো ঘটে নাই, অর্থাৎ সমান্তরালে আপতিত হয়েছে এবং অমসৃণ তলে কিন্তু প্রতিফলিত হয়েছে অসমান্তরাল ভাবে। এই ঘটনাকে বলা হয় অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। প্রতিফলন যে নিয়মিত হয়নি, অর্থাৎ ব্যত্যয় ঘটছে। তো এখানে আমরা আলোর প্রতিফলনের পাইলাম প্রথমত প্রতিফলক পৃষ্ঠের উপরে ভিত্তি করে দুই প্রকার, সেটা একটা কি নিয়মিত প্রতিফলন আর একটা ব্যপ্ত প্রতিফলন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে নিয়মিত প্রতিফলনটা কি আর ব্যপ্ত প্রতিফলনটা কি। এরপরে আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের দুটি সূত্র আছে, সেই সূত্রটা আমরা আলোচনা করব। দেখো প্রথম সূত্র দেখো, আমি একটা যেহেতু প্রতিফলনের অধ্যায়, তাহলে আমি একটা রশ্মি আপতিত করলাম। আপতিত রশ্মি, এখানে আমার সমতল পৃষ্ঠ, আপতিত রশ্মি, আর এটা হলো প্রতিফলিত রশ্মি। এখানে একটা অবিলম্ব থাকবে, একটা লম্ব থাকবে। দেখো প্রথম যে সূত্রটা সেখানে আলোচনা করছে এটাই, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। দেখো একই সাইডে অবস্থান করছে, একই সমতলে অবস্থান করছে, তার মানে কি এখানে হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর অঙ্কিত অবিলম্ব। দেখো তো প্রথম সূত্রটা হলো কি, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে, এই যে আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব কি একই সমতলে অবস্থান করে। প্রথম সূত্রটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যে আবারও আমি বলি, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এরপরে দ্বিতীয় সূত্র,
দ্বিতীয় সূত্র দেখো, আমার এখানে প্রথমে একটা অবিলম্ব থাকবে, একটা আপতিত রশ্মি, আর এখানে একটা প্রতিফলিত রশ্মি। এখানে আমি প্রথমেই আলোচনা করছিলাম এখানে একটা কোণ উৎপন্ন হয়, আবার এখানে একটা কোণ উৎপন্ন হয়। তাহলে এইখানে যে তোমার কোণ সেটা কি আই কোণ, আর এখানে কোণটা কি কোণ আর কোণ, অর্থাৎ এগুলো আপতন কোণ আর এগুলো প্রতিফলন কোণ। তো দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে আপাত প্রতিফলন কোণ, এই যে প্রতিফলন কোণ আপতন কোণের সমান, অর্থাৎ আই কোণ ইকুয়াল টু আর কোণ, অর্থাৎ কোন আলোক রশ্মি কোন পৃষ্ঠে যে কোণে আপতিত হয় ঠিক সেই কোণে প্রতিফলিত হয়। তাহলে আমার প্রতিফলনের সূত্র আমরা জানতে পেলাম। এরপরে আমি যাব দর্পণ ও তার প্রকারে। প্রিয় বন্ধুরা, দেখো, আলোর প্রতিফলনের পর বা আলোর প্রতিফলনের সূত্র বা আলোর যে কোনো ঘটনা আর ব্যাখ্যা করতে গেলে আমাদের সেখানে দর্পণ দরকার। তাহলে দর্পণটা কি? দর্পণ বা আয়না, আমরা সেটাকে আমরা নিত্যদিনের অর্থাৎ নিত্য প্রয়োজনীয় একটা আমাদের সামগ্রী, অর্থাৎ যে আয়না, সেই যে দর্পণ, এই দর্পণটা আসলে কি? দর্পণ হলো একটি স্বচ্ছ স্বচ্ছ দর্পণ কি একটা স্বচ্ছ মাধ্যম যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। দেখো, আমি যদি বলি যে আজকে তুমি যখন বেড়াতে যাবে, তুমি যদি বেড়াতে যাও তাহলে কি হবে? তুমি অবশ্যই সাজুগুজু করবে, অর্থাৎ তোমার বাসায় তুমি তোমার যে আয়নাটা আছে সেই আয়নায় গিয়ে দাঁড়াবে। তাহলে সেই যে সেখানে তোমার নিজেকে তোমার রূপচর্চা করবে, সেখানে কি হবে? তুমি আয়নায় সামনে দাঁড়ালে সেখানে তুমি কি তোমাকে দেখতে পাবে, অর্থাৎ সেই যে আয়নাটা, সেই আয়নাটা কিন্তু একটা পৃষ্ঠ একদম সমতল এবং স্বচ্ছ, এবং সেখানে আলোর প্রতিফলন ঘটছে, যার কারণে তুমি এটা তোমাকে দেখতে পাচ্ছ। তাহলে আমরা দর্পণ বলতে আমরা বুঝি যে দর্পণ হলো একটি স্বচ্ছ সমতল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তো আমরা সেই দর্পণ অঙ্কন করতে গিয়ে দর্পণের আবার প্রকার আছে। প্রথমেই আমি বলবো সমতল দর্পণ, অর্থাৎ আমরা যে আয়নায় আমাদের চেহারা বা আমাদের রূপচর্চা করেছি সেটা হলো কি এটা সমতল দর্পণ। আবার সেই এটা হলো ক্রিয়মান সমতল দর্পণ। এরপরে আমি যদি একটা গোলক অঙ্কন করি, এবং সেই গোলকটার যদি খণ্ড খণ্ড আমি ভাগ করি, অনেকগুলো খণ্ডে বিভক্ত করা যায়। তো দেখো, অর্থাৎ একটা গোলীয় দর্পণ, এটার নাম হলো গোলীয় দর্পণ, অর্থাৎ কোন গোলকের অংশ বিশেষ যেখানে একটি তল থাকবে কি, একটি তল থাকবে মসৃণ, এবং যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। অর্থাৎ আমি যদি এখান থেকে একটা অংশ নিয়ে নেই তাহলে আমি নিতে পারি দেখো, এর এক পাশে কিন্তু আমার মসৃণ আছে এবং সেখানে আলোর প্রতিফলন ঘটবে। তাহলে এটাকে আমি, এটা যদি এভাবে না হইয়া আবার এরকম হতে পারে, আমি অন্য সাইডে আমি ধাতুর প্রলেপ দিলাম, তাহলে এ পাশেও কিন্তু আমার আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। তাহলে এটাকেও আমি দর্পণ বলতে পারি। এটা হলো গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ। এখন দেখো, এখানে আমি এই যে ধাতু প্রলেপ লাগাইছি, অর্থাৎ কোন দর্পণের দর্পণ তো একটা কাঁচ, সেই কাঁচের এক প্রান্তে যখন আমি ধাতুর প্রলেপ লাগাবো বা রূপার প্রলেপ লাগাবো তখন তাকে বলা হয় পাড়া লাগানো। তখন তাকে কি বলা হয় বলো? পাড়া লাগানো বা সিলভারিং।
সিল বা রিং করা, সিলভারিং, পাড়া লাগানো বা সিলভারিং। তো এই গলীয় দর্পণ আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো উত্তল দর্পণ, একটা হলো কি অবতল দর্পণ। দেখো আমার এই যে দুইটা চিত্র, এখান থেকে আমরা উত্তল এবং অবতল সম্পর্কে আইডিয়া নেব। তো এখানে আমি যদি নাম দিয়ে M1 M2, এটা M1 এটা M2। দেখো এই যে দর্পণটা, এই দর্পণটার উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো আছে। যে দর্পণের অবতল পৃষ্ঠ স্বচ্ছ এবং অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটাকে বলা হয় অবতল। এটা হলো অবতল দর্পণ। অর্থাৎ উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকলে তখন সেটা অবতল দর্পণ, আর যখন অবতল পৃষ্ঠে পাড়া লাগানো থাকে তখন সেটা হয় উত্তল। এটা হলো উত্তল দর্পণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই উত্তল পৃষ্ঠে পৃষ্ঠ হলো আমার মসৃণ এবং এখানে কি হয় আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। এই পাশে যখন আলো ফেলানো হয় তখন এখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তাহলে আমরা অবতল দর্পণ এর সংজ্ঞা বা অবতল দর্পণের চিত্র অঙ্কন করতে পারলাম, উত্তল দর্পণ কি, উত্তল দর্পণের চিত্র অঙ্কন করতে পারলাম। এরপরে আমরা যাব গলীয় দর্পণ সংক্রান্ত কয়েকটি চিত্র ও সংজ্ঞা। আমরা চিত্রের মাধ্যমে সংজ্ঞাকে উপস্থাপন করতে পারবো। দেখো আমি প্রথমে একটা চিত্র অঙ্কন করি। এইটা হলো কি দর্পণ বলো? নিশ্চয়ই এটা অবতল দর্পণ। আমি সর্বোপরি এটাকে গলীয় দর্পণ হিসেবে চিহ্নিত করলাম, গলীয় দর্পণ। এই গলীয় দর্পণে আমি নামকরণ করলাম M1 M2। এই গলীয় দর্পণটার একটা মধ্যবিন্দু আছে, তোমরা দেখছো এটা মধ্যবিন্দু আছে। এই মধ্যবিন্দুটাকে বলা হয় মেরু। তাহলে যদি আবার বলা হয় দর্পণের মেরু কি, দর্পণের মধ্যবিন্দু কি, একটা দর্পণের মধ্যবিন্দু কি বলা হয় কি মেরু। আচ্ছা এই দর্পণটা, এটা একটা গলীয় দর্পণ, এটা গোলক, একটা কি, এটা গোলক। এই গোলকের একটা কেন্দ্র আছে, একটা গোলকের কি আছে, কেন্দ্র আছে। তাহলে এই যে কেন্দ্র, এইটাকে বলা হয় কি বলা হয় বলো, এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র। এই কেন্দ্র এবং মেরু দিয়ে অতিক্রমকারী যে রেখা সেটাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষ। দেখো তাহলে আমি প্রথম পেলাম মেরু, তারপর পেলাম আমার কেন্দ্র। আমরা জানি গোলকের কেন্দ্র থাকবে, তাহলে সেইগুলোকে কেন্দ্রকে বলা হয় এই দর্পণে বা এই গোলকীয় দর্পণে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে অতিক্রমকারী যে রেখা, যে সরলরেখা, সেটাকে বলা হবে প্রধান অক্ষ। তা প্রধান অক্ষ পেলাম। এরপরে আমার কেন্দ্র দিয়ে অতিক্রমকারী রেখা যা দর্পণে আপতিত হয় সেইটাকে বলা হবে কি গৌণ অক্ষ। গৌণ অক্ষ। এরপরে এই বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যবিন্দুকে আমরা প্রধান ফোকাস বলতে পারি। প্রধান ফোকাস বলতে পারি, প্রধান ফোকাস। প্রিয় বন্ধুরা, এরপরে আমার দেখো আমরা ব্যাসার্ধ, আমরা একটা গোলকের বা বৃত্তের একটা ব্যাসার্ধ জানি। তো ব্যাসার্ধটা কি, আমার মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী যে এই দূরত্ব, এই দূরত্ব হলে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ। প্রিয় বন্ধুরা, এই যে গলীয় দর্পণ সংক্রান্ত কয়েকটি চিত্র এবং এই চিত্রের সংজ্ঞা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।
আমি তারপরও তোমাদেরকে আমি আলাদা আইডেন্টিফাই করতে যাচ্ছি। প্রথমে আমি একটা গোলক চিহ্নিত করলাম, দর্পণ, এটা হলো আমার মেরু, আমি নাম দিলাম M1 M2। আরো একটা চিত্র আমি অঙ্কন করলাম, M1 M2। এরপরে আমার কি দিলাম, বক্রতার কেন্দ্র, কি বক্রতার কেন্দ্র, অর্থাৎ এই গোলকের যে কেন্দ্র তাই হলো এই গোলকের দর্পণের কেন্দ্র। তারপরে আমি অন্য আরেকটা চিত্র অঙ্কন করলাম, কেন্দ্র এবং মেরু, কেন্দ্র মেরুকে আমি P দিলাম, বক্রতার কেন্দ্রকে আমি C দিলাম, C এবং P এর মধ্যবর্তী আমি এটাকে প্রধান ফোকাস, প্রধান ফোকাস, প্রধান ফোকাস, এই চিহ্নিত অংশ প্রধান ফোকাস। তারপরে আমি অন্য একটা চিত্র আঁকলাম, M1 M2। এই মেরু এবং কেন্দ্র যে অতিক্রমকারী রেখা, এটা হলো প্রধান অক্ষ। অন্য আরেকটা চিত্র অঙ্কন করলাম, কেন্দ্র, এটা হলো গৌণ অক্ষ, গৌণ অক্ষ কি হলো, অর্থাৎ কেন্দ্র দিয়ে অতিক্রমকারী কোন রেখা যেটা মেরু দিয়ে যাবে না সেটাকে বলা হবে গৌণ অক্ষ। তাহলে আমরা পাইলাম মেরু, পাইলাম প্রধান অক্ষ, বক্রতার কেন্দ্র পেলাম, প্রধান ফোকাস পেলাম এবং গৌণ অক্ষ পেলাম। আরেকটা আছে দেখো, আমার এইটা দর্পণ, গোলীয় দর্পণ, এই দর্পণের মেরু আর এই যে বক্রতার কেন্দ্র, এই যে দূরত্ব এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ এই যে দূরত্ব এগুলো বলা হয় বক্রতার ব্যাসার্ধ। প্রিয় বন্ধুরা, আমি আশা করি আজকের এই স্বল্প পরিসরে যে আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের পাঠ্য বইয়ে আরো বিস্তারিত লেখা আছে, তোমরা রিডিংটা পড়ে নেবে এবং এই চিত্রের সাথে মিল করবে যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই দর্পণ নিয়ে, দর্পণের রশ্মি চিত্র এবং এই দর্পণ নিয়ে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা একটা কথা সবসময় মাথায় রাখবে, আমরা অনলাইন ক্লাসে যা কিছুই করাই না কেন, তো মূল কথা হচ্ছে তোমাদের বইয়ের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তো কঠিন কোনো বিষয়, যে বিষয়গুলো আমরা ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না, সেইটাকে আমরা স্বল্প পরিসরে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি, যাতে তোমরা বইয়ের সহযোগিতা এবং আমাদের কিছু কথা, কিছু তত্ত্ব নিয়ে তোমরা সামনের দিকে আগাতে পারো। এজন্যই আমাদের মূলত এই অনলাইন ক্লাসগুলো। অনলাইন ক্লাস মানে এই না যে আজকের আমি এখানে বা আমাদের মতো যে অভিজ্ঞ টিচাররা আছে বিভিন্ন স্কুলে, বিভিন্ন জেলায় যে অভিজ্ঞ স্যাররা ক্লাস নেয়, ওখানেই তুমি যে অনেক পণ্ডিত হয়ে যাবে এরকম কিছু না। অর্থাৎ তাদের কিছু পরামর্শ, তাদের কিছু সাজেশন, তাদের কিছু তাত্ত্বিক জ্ঞান, এগুলো তুমি বইয়ের সাথে মিলিয়ে তোমার জ্ঞানকে আরো ডেভেলপ করতে পারবা। এটাই মূলত অনলাইন ক্লাসের উদ্দেশ্য। আমি আশা করি তোমরা এরকম কিছু টুকিটাকি তথ্য আমাদের কাছ থেকে নিবে। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।